This video contains harmful or violent or suicidal content. We don't promote such activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নিকো পার্কের ঠিক সামনে। আজ বড় দিন না, সবার জন্য হয়তো দিনটা আজকে বড় নয়, কারো কারোর জন্য আজকের এই দিনটা হয়তো রাতটাই বড়, অন্ধকারটা বড়। আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম ছবি। এ রাজ্যে চাকরি প্রার্থীরা বিভিন্ন সময় রাস্তায় নামছেন, প্রতিবাদ বিক্ষোভে সামিল হচ্ছেন। কখনো অভিযোগ উঠছে পুলিশ তাদের কামড়ে দিচ্ছে, কখনো অভিযোগ উঠছে পুলিশ পাজাকোলা করে তুলে নিয়ে যাচ্ছে। 59 জন চাকরি প্রার্থী তারা কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছাকাছি পৌঁছে গেছিলেন। তাদেরকে পুলিশ প্রথমে আটক করে, তারপর গ্রেপ্তার করে, পরের দিন আদালতে পেশ করা হয়। যেদিনকে গ্রেপ্তার করা হলো সেদিন কেন আদালতে পেশ করা হয়নি তার কোনো সদুত্তর এখনো পর্যন্ত অন্তত আমরা পাইনি। পরের দিন আদালতে পেশ করা হয়। তাদের মধ্যে 55 জন চাকরি প্রার্থী যারা মহিলা, তাদের জামিন মঞ্জুর করা হয়েছে। বাকি 4 জন পুরুষ চাকরি প্রার্থী তারা জেলেই ছিলেন। অভিযোগ তারা নাকি সরকারি কর্মচারীদের পুলিশকে কাজে বাধা দিয়েছে। এতে একটা ছবি গেল শিক্ষাক্ষেত্রে, এরকম ছবি আরও আছে। 2012 থেকে শুরু করলে 23 পর্যন্ত অজস্র উদাহরণ রয়েছে একেবারে উল্টো। 2012 কথাই বলি, রায়গঞ্জের কলেজের অধ্যক্ষ স্টাফ রুম থেকে তাকে বের করে নিয়ে মারধর করা হয়েছিল, ছাত্ররা মারধর করেছিল এমনটা অভিযোগ। আর নির্দিষ্ট করে বললে অভিযোগের তীর উঠেছিল তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বের দিকে। সেই সময় অবশ্য শুনতে হয়েছিল ছোট ছোট ছেলে ভুল করে ফেলেছে। রায়গঞ্জের একটা ছবি না, আমরা যদি মেদিনীপুরে আসি, পশ্চিম মেদিনীপুর নারায়ণগড় স্কুলের পরিচালন সমিতির নির্বাচন, একজন শিক্ষক বাইকে করে যাচ্ছেন রাস্তা দিয়ে, অভিযোগ উঠেছিল তার বাইক থামিয়ে তাকে হেনস্থা করা হয়েছে। কারা হেনস্থা করেছিলেন? লোকাল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আমরা সেই অভিযোগ পেয়েছিলাম সেই সময় দাঁড়িয়ে। শহর কলকাতা, তাই বা কেন বাদ যায়? বিদ্যাসাগর কলেজ ঢিলচড়া দূরত্বে, কলেজ স্ট্রিটের ওখানে, সেই বিদ্যাসাগর কলেজের একজন অধ্যাপিকা, তিনি কয়েকজন ছাত্র দেরি করে আসায় তাদেরকে ঢুকতে দেননি ক্লাসে। তাদেরকে বলেছিলেন দেরি করে এসেছো, ক্লাস হবে না, এবং যা যা বকাঝকা করেন শিক্ষক শিক্ষিকারা তেমনই বকাঝকা করেছিলেন, যেমনটা সূত্র মারফত খবর পাওয়া গেছিল। অভিযোগ তাকেও হেনস্থা করেন ওই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের একজন নেতা এবং তার দলবল। ভাঙড়ের ঘটনা, আরাবুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল একজন শিক্ষিকাকে জগ ছুড়ে মারছেন। এই রকম অজস্র উদাহরণ রয়েছে। 12 থেকে শুরু করলাম 23 পর্যন্ত অজস্র উদাহরণ দিতে গেলে আগামী আধ ঘন্টা সময় কেটে যাবে শুধু উদাহরণ দিতে। উদাহরণ এই কারণেই দিচ্ছি, রাজ্যের শিক্ষাক্ষেত্রে দুটো ভিন্ন ছবি দেখানোর জন্য। একটা ছবিতে আমরা দেখছি চাকরি প্রার্থী যারা আছেন, যারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছেন, দিনের পর দিন রোদে পুড়ছেন, বৃষ্টি ভিজছেন, দিন নেই রাত নেই, তারা একটা আশায় বসে আছেন চাকরি পাবো। ফেস্টিভ মুডগুলোতে তারা ধর্ণা দিচ্ছেন। তারা যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন তখন তাদেরকে পুলিশ অ্যারেস্ট করছে, বলা হচ্ছে সরকারি কর্মচারীদের বাধা দেওয়া হচ্ছে। আর উল্টো দিকে যখন তৃণমূল ছাত্র পরিষদের কোনো নেতা বা তৃণমূলের কোনো নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ উঠছে তখন পুলিশ কি করছে? তখন কি পুলিশ দেখেও দেখে না, শুনেও শোনে না? এই ধরনের প্রশ্ন কিন্তু আজকের দিনে তুলতে আমরা বাধ্য হচ্ছি, কারণ ওই মানুষগুলো যাদের ছেলেরা আজকে জেলে রয়েছেন তারা সকাল থেকে চোখের জল ফেলে যাচ্ছেন। TV9 বাংলার ক্যামেরায় আমরা সেই ছবি তুলে ধরেছি। আচ্ছা, আইন তো সকলের জন্য এক, তাহলে আইনের প্রয়োগটা সকলের জন্য এক হচ্ছে না কেন? তাহলে কি যারা প্রয়োগ করছেন তারা বেছে বেছে প্রয়োগ করছেন? শাসক ঘনিষ্ঠ হলে ভাই একরকম, আর শাসক বিরোধী হলে বা শাসকের কাছে যদি হকের দাবি করো তাহলে একরকম, নাকি কোথাও গিয়ে এটা আন্দোলনটাকে ভেঙে দেওয়ার একটা প্রয়াস? আমরা আসবো। এই মুহূর্তে আমাদের সহকর্মীরা রয়েছেন আমাদের সঙ্গে আলোচনায়। স্টুডিও রয়েছেন মিমি এবং কোয়েল, বাইরে থেকে রয়েছেন শ্রাবন্তী, এবং নিউজরুম থেকে রয়েছেন আমাদের অপর সহকর্মী তন্ময় প্রামাণিক। তন্ময়, তোমার কাছে যাই। যখনই পুলিশকে নিয়ে কোনো আলোচনা হয় তখন আজ থেকে 40-42 বছর আগে 70-72 সালে সেই বিখ্যাত স্লোগান হরে কৃষ্ণ কোঙার, বামেরা তখন বিরোধী স্লোগান তুলেছিলেন, পুলিশ তুমি যতই মারো মায়না তোমার 112। আজকের দিনে পুলিশের বিরুদ্ধে শুধুমাত্র মারধরের অভিযোগ ওঠে না, আজকের দিনে পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে চাকরি প্রার্থীদের হাতে কামড়ে দেওয়ার। আজকের দিনে পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে তারা মিথ্যে মামলা দিয়ে চাকরি প্রার্থীদের জেলে পুরে দিচ্ছে। তন্ময়, এখানে একটাই প্রশ্ন, আমি 3টে উদাহরণ দিলাম, আমি জানি 30টা উদাহরণ তোমার কাছে আছে। দুটো ক্ষেত্রে কেন পুলিশের ভূমিকা দুরকম? তাহলে কি কোথাও গিয়ে পুলিশ দেখেও দেখে না, শুনেও শোনে না? এই প্রশ্ন কি আজকের দিনে উঠবে না তন্ময়? হ্যাঁ দেখো, অবশ্যই উঠবে, কারণ সক্রিয় এবং নিষ্ক্রিয় এই দুটো শব্দ বারবার ঘুরে ফিরে আসছে। শাসক দলের কেউ অভিযুক্ত হলে, কোনো নেতা অভিযুক্ত হলে, তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীরা অভিযুক্ত হলে তাদের CCTVতে ফুটেজ ধরা পড়ুক, ছাই না ধরা পড়ুক, তারা মারধর করুন বা নাই করুন, যাই করুন, গালিগালাজ করুন, সেটা আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে পারেন, সেটা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের স্কুলের শিক্ষক হতে পারেন, যাকে রাস্তায় দাঁড় করিয়ে একেবারে জোরে সপারে চড় মারা হয়েছিল স্টুডেন্টদের সামনে, তৃণমূল নেতা মেরেছিলেন। সেটা 200 বছরের পুরনো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাকে গোটা পৃথিবী এক ডাকে চেনে, উৎকর্ষ কেন্দ্র হিসেবে শিক্ষার, সেখানে বেকার ল্যাবরেটরিতে CCTVতে দেখা যাচ্ছে তৃণমূলের ছাত্র পরিষদের নেতারা, তৃণমূল নেতারা ঢুকছেন, ভাঙছেন, কোনো ব্যবস্থা নেওয়া হয় না।
রায়গঞ্জের ঘটনা দিয়ে তুমি উল্লেখ করলে, জগ ছুড়ে মারা কলেজ শিক্ষিকাকে আলাবুল ইসলাম, তাকে বলা হয়েছিল তাজা নেতা। যখন তিলক চৌধুরীর নেতৃত্বে রায়গঞ্জের অধ্যক্ষকে মারধর করা হলো, সেই ছবি প্রকাশ্যে এলো। 2012 সালের ঘটনা এটা। 2012 সালের 5ই জানুয়ারি রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ বলে যেটা আমরা পরিচিত, সেখানে প্রথম রাজ্য বদলের পর, পরিবর্তনের পর একজন অধ্যক্ষকে মারধর করা হচ্ছে স্টুডেন্টদের সামনে। কলেজ চত্বরের মধ্যে একটি গাছকে ধরে তিনি বাঁচার চেষ্টা করছেন, সেই ছবি আমাদের চোখে ভাসে এখনো। তখন মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছিলেন যে এটা ছোট ছেলেদের কাজ, তারা একটু ভুল করে ফেলেছে। তিলক চৌধুরীর নেতৃত্বে সেই ঘটনা ঘটেছিল। তিলক চৌধুরী কোনো ছোট ছেলে, বাচ্চা বা কলেজ পড়ুয়া বা ইউনিভার্সিটি পড়ুয়া বা কোনো রকম পরীক্ষার্থী ছিলেন না, তিনি সেখানকার নেতা। ফলে এই ঘটনা পরপর ঘটছে। বর্ধমান রাজ কলেজে অধ্যক্ষকে হেনস্থা করা হয়েছিল, তার জন্য বর্ধমান রাজ কলেজের সমস্ত শিক্ষক তারা বর্ধমান থানাতে হত্যা দিয়েছিলেন নিরাপত্তার জন্য, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একজন কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এরকম উদাহরণ প্রচুর রয়েছে। ইভেন যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষককে চর মারার অভিযোগ উঠেছিল। সব মিলে তুমি যদি বলো, এই 2023 সালে মার্চ মাসে দমদম একটি স্কুলেতে ঢুকে বেধড়ক মারধর করা হয় শিক্ষকদের, সেখানেও কিন্তু কোনো রকম অ্যাকশন দেখা যায়নি। অথচ কোথাও কোনো একটা ছোট্ট অভিযোগ করলে সেখানে মেডিকেল সার্টিফিকেট থাকুক না থাকুক, কে অভিযোগ করছে, কোন প্রেক্ষিতে করছে কিছু নয়। কেউ একজন অভিযোগ করলে বিরোধীরা বলছেন অভিযোগ করানো হয়, তারপর কোন ব্যক্তিকে, মানে বিশেষ করে শাসক বিরোধী হলে তাকে গ্রেফতার করানো হয়। শিক্ষাক্ষেত্রের একাধিক উদাহরণ। আমি যদি শিক্ষাক্ষেত্রের বাইরে সামগ্রিক রাজ্যে দুটো উদাহরণ দেই, গোটা রাজ্যবাসী সেদিনকে দেখেছিল অনুব্রত মণ্ডল, তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি, বলছেন বোম মারুন পুলিশের গাড়িতে। আমি বলছি পুলিশ কি দেখেনি? কোনো সুমোটো ব্যবস্থা কিন্তু তন্ময় সেদিন পুলিশ নেয়নি। লাভপুরের প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক পরবর্তীতে বিজেপিতে যোগদান করেছিলেন, প্রকাশ্যে বলছেন মেয়ে দুটোকে পায়ের তলায় পিষে মেরেছি। পুলিশ কোনো সুমোটো করেছিল, অ্যারেস্ট হয়েছিল? আমাদের কাছে কোনো খবর নেই তন্ময়। একেবারে তুমি যারা বলছো, না হলে যারা আজকে জেলে রয়েছে, যে চাকরি প্রার্থীরা, দুটো জিনিস মাথায় রেখে দেবে। একজন মা দাবি করছেন তার ছেলে ফিজিক্সে ফার্স্ট ক্লাস, এটা স্বপ্ন আমাদের কাছে যারা পড়তাম, যারা এখন পড়াশোনা করছে। ফিজিক্সের মতো সাবজেক্ট ফার্স্ট ক্লাস কেমিস্ট্রিতে, সে এখন জেলে রয়েছে, বড়দিনের রাত কাটাচ্ছে জেলের মধ্যে, কারণ অভিযোগ তার বিরুদ্ধে পুলিশের গায়ে হাত তুলেছে। আর তারা যেটা বলছে, আমরা পরীক্ষায় বসেছি, সরকার নির্ধারিত পরীক্ষায়, সেই পরীক্ষায় মেধা দিয়ে আমরা উত্তীর্ণ হয়েছি। উত্তীর্ণ হওয়ার পরে আমাদের শিক্ষক হওয়ার কথা, কেন দেওয়া হচ্ছে না, সেইটার প্রতিবাদে তারা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে গেছিলেন, তাদেরকে কেস দিয়ে জেলে পড়া হলো। আর অন্যদিকে তুমি যদি দেখো, চাকরি চুরি এটার অভিযোগ না, এটা প্রমাণিত। স্কুল সার্ভিস কমিশন হলফনামা দিয়ে আদালতে জানাচ্ছে কি কি পদ্ধতিতে তাদের ওখান থেকে চাকরি চুরি হয়েছে। সত্যি তো চাকরি চুরি, এটা প্রমাণিত, এটা আমরা বলছি না। অনেক সময় অনেকে বলেন তন্ময় মিডিয়া ট্রায়াল এ কথা বলছে না, এ কথা বলছে এসএসসি। তারা 8000-এর বেশি চাকরি প্রার্থীর নাম জমা করছে, বলে দিচ্ছে কিভাবে তারা চাকরি পেয়েছেন অসৎ উপায়ে। অর্থাৎ চাকরি চুরি প্রমাণিত। কিন্তু এই চাকরি চুরি যারা করেছে তাদেরকে কি পুলিশ ধরছে? এখনো পর্যন্ত পুলিশ স্বতঃস্ফূর্তভাবে গিয়ে তাদের কাউকে অ্যারেস্ট করেছে আমাদের কাছে কোনো খবর নেই। কাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, কাদেরকে জেলে আটকানো হচ্ছে, কাদেরকে শক্তপোক্ত ধারা দেওয়া হচ্ছে? যারা দাবি করছেন তারা শিক্ষক হতে চেয়েছেন, সমাজ গড়ার কারিগর হতে চেয়েছেন। তন্ময় সঙ্গে থাকো, দুই পরিবারের সঙ্গে সকাল থেকে কথা বলেছিলাম। একজনের ছেলে জেলে রয়েছে আজকে বড়দিনের এই উৎসবের মরশুমে, আরেকজনের স্বামী জেলে রয়েছে। কি বলেছেন তারা, পরপর শোনাই। দেবব্রত সেদিনকে কালীঘাটে পুজো দিতে গিয়েছিল, সে আন্দোলন করতে যায়নি। তবে দেবব্রতদের এই হকের দাবি কিন্তু বেআইনি নয়, এটা তাদের অধিকার, এমনটাই পরিবার জানাচ্ছে। কিন্তু সেদিনও কিন্তু পুজো দিতে গেছে। আমি সত্যি বলছি, দেখুন সেদিনও আন্দোলনে যায়নি। আমার ছেলে কি শিক্ষিত বেকার হয়ে তার গুলি পাওয়ার অধিকার, চাকরি পাওয়ার অধিকার নেই? সে গুলি পাবে না, গুলি না পেলে জেল পেয়েছেন, এটা উনি বড় করে বলছেন কি করে? আজ আমার সন্তান কোনো অপরাধ করেনি, বিনা অপরাধে তাকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে, তারপরে উল্টে আবার উনি এই কথাটা বলছেন। এটা কি একটা মায়ের হিসাবে শুনতে ভালো লাগে? এটা তাদের কি অপরাধ? একটা চাকরি তো, সেটা কি দেওয়া যায় না? যোগ্য, তারা যোগ্য, অযোগ্য তো নয়। তাদের একটাই আশঙ্কা, মিথ্যা মামলায় তাদের জড়িয়ে দিতে পারে দেবব্রতদের পুলিশ। বেলঘরিয়া থেকে বিশ্বজিৎদের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে নিবেদন করছে আমার স্বামীর যেন
কোনো রকম ধারা না দিয়ে, সরকারি কোনো বিধান না দিয়ে মুক্তি দেন। আমার ছোট বাচ্চা আছে, বাচ্চার দুধ সেদিন আনতে যাবে বলেছিল, বলে আমি ফেরার পথে দুধ এনে দেবো, কিন্তু এখনও পর্যন্ত বাড়ি আসেনি। আমার বাচ্চাটা 3 দিন দুধ খেতে পায় না। আমার শ্বশুর শাশুড়ি, বয়স্ক শ্বশুর শাশুড়ি, আমার শাশুড়ি হচ্ছে হাই প্রেশারের পেশেন্ট, এনার ওষুধ আনার কথা ছিল, সে ওষুধটাও পর্যন্ত দিনে এখন আনতে পারেনি। আমার কী সেফটি আছে? রাত্রে কি কোনো সময় আমার কোনো সুযোগ অসুবিধা হলে কে আমাকে দেখবে? আমার দেখার মতো কোনো মানুষ আমার বাড়িতে নেই। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাবো শ্রাবন্তীর কাছে। শ্রাবন্তী, কোন কোন ধারা দেওয়া হয়েছে? মানে জামিনযোগ্য ধারা কি দেওয়া হয়েছে নাকি আরো শক্তপোক্ত ধারা দেওয়া হয়েছে? দেখো, যেহেতু পুলিশকে মারার একটা অভিযোগ উঠে আসছে, সেক্ষেত্রে তাদের একটা নন বেলেবল সেকশনস কিছু দেওয়া হয়েছে। আজকের এই সমস্ত অভিযুক্ত যারা তারা থাকবেন, তাদেরকে আদতে ছেড়ে দেওয়া হবে কিনা সেটা সিদ্ধান্ত নেওয়া হবে। তবে যেটা বারবার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে কেউ কেউ গেছিলেন শুধুমাত্র আন্দোলনে অংশগ্রহণ করতে এবং শুধুমাত্র বাইরে থেকে বিষয়টা দেখতে। এটা কতখানি প্রমাণিত হয় তার উপরেই নির্ভর করবে আদতে এরা জামিন পাবেন কিনা। তবে বারবার এই প্রসঙ্গটা উঠে আসছে যে সাধারণত হকের চাকরি তারা চাইতে গেছিলেন, কত দূর পর্যন্ত তারা যেতে পারেন এবং আন্দোলন অবস্থায় পুলিশ তাদেরকে তুলে নিয়ে এসেছে, মেয়েদের ছেড়ে দেওয়া হয়েছে, ছেলেদের 4 দিন ধরে রেখে দেওয়া হচ্ছে। এই বিষয়টি যেমন আসছে, পুলিশের একটা অতি সক্রিয়তার প্রশ্ন চলে আসছে। তার কারণ বহু ক্ষেত্রে আমরা হাইকোর্টের সামনেই দাঁড়িয়ে রয়েছি, আদালতের বহু পর্যবেক্ষণ এরকম এসেছে যেখানে দেখা যাচ্ছে যে খুনের মামলা পর্যন্ত হয়েছে, অথচ পুলিশ এফআইআর রুজু করছে না। অথচ চাকরি প্রার্থী যারা, তাদের সামান্য আন্দোলনেই তাদের রাতভর জেলে থাকতে হচ্ছে। তাহলে এটা কি অতি সক্রিয়তার আরেকটা নজির বলা যেতে পারে? শুভজিৎ। সঙ্গে থাকো শ্রাবন্তী। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কি বলছেন শুনুন। আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার আছে, পুলিশের প্রতিরোধ করার অধিকার আছে। আন্দোলন হয়েছে বাম আমলে আর পুলিশ অ্যারেস্ট করেনি, এখানে অ্যারেস্ট করে ছেড়ে দেওয়া হয়েছে, জামিন দেওয়া হয়েছে। গুলি চালিয়ে দেওয়ানো হয়নি তো, নন্দীগ্রামের মতো বা সিঙ্গুরের মতো। গুলি চালানো হয়েছে কি? আন্দোলনকারীদের গুলি চালানোর মতো বাম আমলে গুলি চালানো হয়েছে কি? উত্তর হচ্ছে না, হয়নি। তা অ্যারেস্ট কি বাম আমলে হয়নি? দিল্লিতে হচ্ছে না? বিজেপি শাহিনবাগে হয়নি অ্যারেস্ট? কোয়েল, মিমি, আমরা শুনলাম শিক্ষামন্ত্রী কি বললেন। দেখো কি আশ্চর্য, বাংলার নিজের মেয়ে চাকরি চেয়ে প্রতিবাদ করে রাস্তায় বসে মাথা কামাচ্ছেন, আর বাংলার যুব সমাজ চাকরি চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে যখন যাচ্ছেন তখন পুলিশ অ্যারেস্ট করছে। 4 জন আজকে এই উৎসবের দিনেও জেলে রয়েছেন, আদালতে পেশ করা হবে, নজর থাকবে।